চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। ডক্টর খলিলকে জানিয়েছেন সার্জিও গোর। মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস। 3 প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। রক্তমাখা সেই পতাকা নিয়ে দেখা করতে পেরে আবেগ আপ্লুত জুলাই যোদ্ধা শেখ আজিজ। একমাত্র তারেক রহমানের মধ্যে আশা জাগানো পরিবর্তন দেখছেন মির্জা ফখরুল। অন্যদেরকেও নিজ নিজ অবস্থান থেকে তা অনুসরণের আহ্বান। হবিগঞ্জের পর সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা। জুলাই যোদ্ধাদের সহ্য করতে পারছে না সরকার, অভিযোগ জামায়াতের। দেখছিলেন সংবাদ শিরোনাম। চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি তাদের ভরণ পোষণে আরও সহায়তা দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সাথে বৈঠক শেষে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন অভিমুখে যাত্রা করেছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো আলোচনা করেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। 3 দিনের সফরে ঢাকায় কর্মব্যস্ত সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। একই সাথে তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠক শেষে মার্কিন ধনকুবের সার্জিও গোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত হয়েছেন এবং ইতিবাচক অগ্রগতির কথাও জানিয়েছেন তিনি। পরে এই বৈঠকের নানা দিক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, সার্জিও গোর এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি, আমরা তাদেরও শুধু তারা নয়, অন্যান্য রাষ্ট্রেরও যারা এর মধ্যে সংশ্লিষ্ট। বাংলাদেশের সাথে ভারত চীনের সম্পর্ক, বাণিজ্য চুক্তি, চলমান রাজনীতি এবং আরোপিত শুল্কের বিষয়েও আলোচনার কথা উল্লেখ করেন খলিলুর রহমান। দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরেই তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। স্যার, মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটা হিউম্যান করিডোরের কথা বলেছিল, কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নেই। বিএনপি সরকার গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর সার্জিও গোর হচ্ছেন ওয়াশিংটন থেকে ঢাকা সফরকারী যুক্তরাষ্ট্রের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। 2026 সালের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে 3 জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জন্ম থেকেই 2 হাত না থাকা নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গাইবান্ধার বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে শারীরিক প্রতিবন্ধী আয়েশা আক্তারকে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের সময় মাথায় বাঁধা রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন শেখ আজিজুর রহমান। গতকাল প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন এই জুলাই যোদ্ধা। এ সময় মাথায় বাঁধা সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। জুলাই আন্দোলনের সময় শরীরে বিভিন্ন স্থান সহ মাথায় বুলেটের আঘাত ছিল আজিজুরের। সে সময় রক্তক্ষরণ বন্ধ করতে মাথায় জাতীয় পতাকা বেঁধেছিলেন তিনি। প্রধানমন্ত্রী আজিজুরের আহত হওয়ার ঘটনা জানার পাশাপাশি লেখাপড়া, বর্তমান জীবনযাপন ও চিকিৎসার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন শেখ আজিজুর রহমান। বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পেরে আনন্দিত ও আবেগ আপ্লুত। নিজের কষ্টের কথা প্রধানমন্ত্রীকে শোনাতে পারাটা জীবনের স্মরণীয় একটি মুহূর্ত হিসেবে দেখছেন। উল্লেখ্য, গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল করার কারণে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি শিরোনামে আজিজুরকে নিয়ে সংবাদ প্রকাশ হয়েছিল গণমাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি ভিতরে ঢোকার মাত্রই যখন আমার নাম ধরে ডাক দিছে, আসলে এই যে অনুভূতিটা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি ভিতরে ঢুকছি, ঢোকার মতো আমার নাম ধরে ডাকছে এবং তিনি আমার ভিডিওটি দেখছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পতাকাটা আমার দেওয়ার একটাই ইচ্ছা ছিল যে আমি ছোট থেকেই আমি বিএনপিকে ভালোবাসি এবং আমি 2018 থেকে ছাত্রদলের সাথে সক্রিয়ভাবে ছিলাম। দেশের প্রতিবন্ধীদের পাশে থাকতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করছে সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রতিবন্ধী শারমিন আক্তারকে এসেনশিয়াল ড্রাগসে জুনিয়র অফিসার পদে নিয়োগ দিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শেখাওয়াত হোসেন বকুল। আগামী 2 আগস্ট থেকে কর্মস্থলে যোগ দেবেন তিনি। মন্ত্রী বলেন, সরকার সব প্রতিবন্ধীদের পুনর্বাসন করতে চায়। এর আগে গত সপ্তাহে সাতক্ষীরায় হাসপাতালের পরিদর্শনের সময় প্রতিবন্ধী শারমিন আক্তার স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি চাকরির প্রার্থনা করেন। সে সময় মন্ত্রী তাকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। Thank you. দেশের সকল প্রতিবন্ধীদের যার যার যোগ্যতা অনুযায়ী, কাউকে মাসিক ভাতা, কাউকে যোগ্যতা অনুযায়ী চাকুরি, কাউকে চলার জন্য যারা হাঁটতে পারে না তাদেরকে ওই কি বলে না হুইল চেয়ার, বিভিন্নভাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই ইজ্জতের সাথে। সকল প্রতিবন্ধীদের আমরা পুনর্বাসিত করতে চাই। সেই লক্ষ্যে আমরা যখন যেখান থেকে যে আবদারটা আমাদের কাছে আসে, যথাযোগ্য মর্যাদা দিয়ে এটা আমরা করার চেষ্টা করি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিচালনায় 4-5 মাস হলেও কোথাও কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। আগের মতো ঘুষ, ফন্দি, ফিকির চলছে। একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আশা জাগাচ্ছেন পরিবর্তনের। এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তনের আহ্বান জানান তিনি। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন মুক্তিযুদ্ধের মতো জুলাই চেতনা বিক্রি না করতে হুঁশিয়ারি দেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জুলাই উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশন অধিদপ্তর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সমাজ ও মন মানসিকতা পরিবর্তনে জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকাও তুলে ধরেন তিনি। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, বেড়ে এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার।
আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোট পাল্টা দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দিন দা পো, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীনতা যুদ্ধই জুলাই আন্দোলনের উৎস। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এই কথা স্মরণ রাখতে হবে। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। 24 জুলাই আন্দোলনের পটভূমি ফ্যাসিবাদ পতনে জুলাই যোদ্ধাদের অবদান তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য ও অন্যান্য সিনিয়র সাংবাদিকরা। যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে। দুপুরে 2:30টার দিকে উপজেলা চৌমুহনীতে পৌরসভার গেটের সামনে রাস্তায় ঘটনা ঘটে। এদিকে দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনায় এনসিপির নেতারা বলেন, জুলাই শহীদদের হত্যার বিচার নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। সিলেট থেকে সহকর্মী দীপু সিদ্দিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। এদিকে সার্জিসের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের মতোই আচরণ করছে বর্তমান সরকার। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমরা আমাদের নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসন, আমরা আইজিপি সবাইকে অবহিত করেই সব জায়গায় যাচ্ছি। গতকালকে যখন হবিগঞ্জে এই ধরনের ঘটনা হচ্ছিল তখন আমরা জানিয়েছি। আজকে গোলাপগঞ্জে কিন্তু তারা বলেছিল সম্পূর্ণ কিছু হবে না, সম্পূর্ণ নিরাপত্তা থাকবে, সেখানেও গাড়িতে হামলা হয়েছে। তাহলে সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। জুলাই হত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন এনসিপির নেতারা। প্রশ্ন তুলেছেন রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ না করে প্রতারণা করেছে সরকার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, তার দল আজ পর্যন্ত জুলাই আন্দোলনের ক্রেডিট নেয়নি বা নিজেদের মাস্টার মাইন্ড বলেও দাবি করেনি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে ছিল জামায়াত। তিনি অভিযোগ করেন, প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করেছে সরকার। প্রশাসনের এই নির্লজ্জ দলীয়করণ জাতির জন্য লজ্জার। সরকার আবারও বৈষম্যমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বিএনপি। জামায়াত আমির আরও বলেন, জনগণের অধিকার ও সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনা করায় জুলাই যোদ্ধাদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে। তবে যত হামলা ও নির্যাতন করা হোক না কেন, জনগণ অধিকার আদায়ের জন্য কথা বলে যাবে জুলাই যোদ্ধা ও বিরোধী দল। আমাদের নেতৃত্বে যখন সফল হলো তখন আল্লাহর কসম আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। সেই কৌটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের 20 জেলা পরিষদের প্রশাসক
তারপরে ব্যাংক, বিমা, কর্পোরেশন, সরকারি, বেসরকারি, আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কৌটা নয়। এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাছাই করে করে অসৎ, দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় প্রদান করা হচ্ছে। পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 5 আগস্ট পল্টনে মহাসমাবেশ ডেকেছে 11 দলীয় ঐক্য। গতকাল রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় জোটের জরুরি বৈঠকের পর এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় 11 দলীয় ঐক্যের মুখপাত্র জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সংবিধান সংশোধনের কথা বলে জাতিকে বোকা বানিয়ে জুলাই সনদের চেতনাকে ব্যাহত করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি সংকট সহ সাম্প্রতিক সময়ের নানা সংকট সমাধানে সরকার ব্যর্থ। হবিগঞ্জ ও সিলেটে এনসিপির কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনা বিগত ফ্যাসিবাদেরই পুনরাবৃত্তি। সিলেট ও হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় মিছিল করেছে দলটি। গতকাল রাত 10টার দিকে বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়, শেষ হয় শাহবাগে গিয়ে। মশাল মিছিলের আগে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, মামলা করার একদিন পার হলেও কাউকে গ্রেফতার করা হয়নি। হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, তারা গণ অভ্যুত্থান করে এসেছেন, তাদেরকে দমিয়ে রাখা যাবে না। যেখানে বাধা আসবে জনগণকে সঙ্গে নিয়ে সেখানেই প্রতিরোধ করা হবে। সরকার তরুণদের কণ্ঠস্বর সহ্য করতে পারছে না বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। মামলা করার একদিন পার হওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেফতার করা হয় নাই। যারা এসব হামলাকারী, এই হামলাকারীদেরকে চিহ্নিত করে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা যদি বাংলাদেশে স্টেবিলিটি চান, আপনারা যদি সুন্দরভাবে সরকার পরিচালনা করতে চান, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে এলেই তাকে গ্রেফতার করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে সাংবাদিকদেরকে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশে চৌহদ্দিতে ঢুকলেই গ্রেফতার হবেন, তবে আইন তার নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনি সুবিধা পাওয়ার অধিকারও তার রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে বিষয়টি সরকার খতিয়ে দেখবে বলেও মন্ত্রী জানান। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। নিয়ম অনুযায়ী 60 দিনের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশন বসবে, তবে সরকার চাইলে অধিবেশন বসতে পারে। 24 জুলাই আন্দোলনকালে 31 জুলাই ছিল নানা নাটকীয়তায় ভরা। একদিকে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে, অপরদিকে গৃহদাহ, জাতির ঘাড়ে জগদ্দল পাথর হয়ে বসে থাকা আওয়ামী লীগের। এই দিনে দলের প্রধান কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে সভা ছেড়ে চলে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিনেই ডিবির হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে সমন্বয়কদের ছাড়াতে গিয়ে পুলিশের হাতে নাজেহাল হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাকে বদলি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সরকার। সারা দেশে কারফিউ ভেঙে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঘটনাবহুল সেই দিনের আদ্যপান্ত জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। স্বৈরাচার আওয়ামী লীগের মসনদ তখন কাঁপছে ছাত্র জনতার তীব্র আন্দোলনে। মারণাস্ত্র দিয়ে গুলি, হামলা, মামলা, সাউন্ড গ্রেনেড দিয়েও যখন আন্দোলন স্তমিত করা যাচ্ছিল না, তখন আটক সমন্বয়কদের ডিবি প্রধান হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। লন্ডন থেকে মাফিয়া সরকারকে হটাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। খুনি হাসিনার খুনি বাহিনী সারা দেশকে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে। ছাত্রছাত্রীদের প্রতি হাসিনার কেন এত আক্রোশ? কেন শিক্ষার্থীদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হলো? কেন দীর্ঘ হচ্ছে লাশের মিছিল? কেন আজ 10,000-এরও বেশি ছাত্রছাত্রীকে নির্মমভাবে আহত করা হলো? তখনও স্বৈরাচার আওয়ামী সরকারের নেতাকর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের পতন এতটা সন্নিকটে। শেষ রক্ষায় ফ্যাসিস্ট হাসিনার সব চেষ্টা ভেস্তে যায় খড়কুটোর মতো।
আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার অভিযান, গণগ্রেফতার, হত্যা আর নির্যাতনে ক্ষোভের আগুনে জ্বলছিল পুরো বাংলাদেশ। জনতার মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও এই আন্দোলন সামাল দিতে দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহতদের স্মরণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঘরে বাইরে তুষের আগুনে পুড়তে থাকে আওয়ামী লীগ। এই দিনেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক সমন্বয়কদের ছাড়াতে ডিবি অফিসে গেলে পুলিশ তাদের হেনস্থা করে। পরিবারের সাথেও আটক সমন্বয়কদের দেখা করতে দেওয়া হয়নি। ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষকদের সংহতি সমাবেশ থেকে সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগের আহ্বান জানান অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। 13 দিন বন্ধ থাকার পর এই দিন বিকেল 3টায় খুলে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল সোশ্যাল মিডিয়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মূল্যস্ফীতিকে বাংলাদেশের জন্য যন্ত্রণাদায়ক বলে মন্তব্য করেছেন। বলেন, কৃষি পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে পরিবহনে চাঁদাবাজির মতো অদৃশ্য খরচও। রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত খাদ্যমূল্য শৃঙ্খলা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থাপনার জটিলতা রয়েছে। কৃষকের কাছে সঠিক তথ্য না থাকায় অতিরিক্ত পণ্য উৎপাদন করছেন তারা, তাই অনেক সময় চাহিদা কম থাকার কারণে সঠিক দাম পান না। বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এই সময় বক্তারা বলেন, কৃষকরা কৃষি ছাড়ছে, এটি মোটেই স্বস্তিদায়ক নয়। সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে পণ্যের উৎপাদন ব্যয় কমানোর দিকে। সেমিনারে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, দেশে খাদ্যপণ্যের মূল্য শৃঙ্খলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব, ব্যবসায়ীদের যোগসাজশ ও মজুতদারির কারণেই ভোক্তা পর্যায়ে দাম বাড়ছে। যেটা যত সমৃদ্ধ অর্থনীতি হোক, যার পারচেজিং পাওয়ার অনেক হাই, তার জন্য পেইন, আর আমাদের মতো স্ট্রাগলিং ইকোনমির জন্য তো ইনফ্লেশন অনেক বড় পেইন। এটার সব থেকে সিম্পল ইন্টারপ্রিটেশন, ইকোনমিক ইন্টারপ্রিটেশন হচ্ছে যেটা ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়, পারচেজিং পাওয়ারটাকে ইরোড করে। এখন আমাদের ওভারঅল যে এক মাস পেছালো প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026। চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী জানান, দেশব্যাপী 1,60,00,000 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবে। আগের স্কুল ভিত্তিক প্রতিযোগিতাগুলোর পাশাপাশি প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে। ডক্টর এহসানুল হক মিলন বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে অন্তর্ভুক্ত এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা হবে। বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্যালেন্ট হান্ট স্কিম চালু, স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ করা এবং আনন্দময় শিক্ষা নিশ্চিত করবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরও একবার জানিয়ে। চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। ডক্টর খলিলকে জানিয়েছেন সার্জিও গোর। মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস। 3 প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। রক্তমাখা সেই পতাকা নিয়ে দেখা করতে পেরে আবেগ আপ্লুত জুলাই যোদ্ধা শেখ আজিজ। একমাত্র তারেক রহমানের মধ্যে আশা জাগানো পরিবর্তন দেখছেন মির্জা ফখরুল। অন্যদেরকেও নিজ নিজ অবস্থান থেকে তা অনুসরণের আহ্বান। হবিগঞ্জের পর সিলেটেও এনসিপির গাড়ি বহরে হামলা। জুলাই যোদ্ধাদের সহ্য করতে পারছে না সরকার, অভিযোগ জামায়াতের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।